রণাঙ্গনে বিপুল সৈন্য হারাচ্ছে ইউক্রেন। আর কতদিন তারা যুদ্ধে টিকে থাকতে পারবে? অবশ্য তাদের পরাজয়ের বিষয়টি ডিসক্লোজ করতে চাচ্ছে না। এদিকে জেলেনস্কির দুশ্চিন্তা, যদি পশ্চিমা বিশ্ব জানতে পারে দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনের সামগ্রিক অবস্থার অবনতি হচ্ছে, তাহলে পশ্চিমা বিশ্ব তাদের উপর আত্মবিশ্বাস ধরে রাখতে পারবে না এবং ক্রমান্বয়ে তারা বুঝতে পারবে যে ইউক্রেন পরাজয়ের দিকে ধাবিত হচ্ছে এবং আস্তে আস্তে তারা তাদের সামরিক সাহায্য ইউক্রেনের দিকে কমিয়ে দিতে পারে। অর্থাৎ এখানে প্রকৃত বাস্তবতা হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধে প্রতিদিন ইউক্রেনের 60 থেকে 100 জন সৈন্য নিহত হচ্ছে এই মুহূর্তে বা সাম্প্রতিক সময়ে। অন্যদিকে 1968 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে মারাত্মক এবং প্রাণহানিকর ভিয়েতনাম যুদ্ধে দৈনিক গড়ে 50 জন মার্কিন সৈন্য প্রাণ হারাতো। বন্ধুরা, সামগ্রিক বিষয়টি ইউক্রেনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একদিকে তাদের সৈন্যরা মারা যাচ্ছে, অন্যদিকে রাশিয়া বীরক্রম পরিক্রমাশালী হয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তারা কিছুই করতে পারছে না এবং ক্রমান্বয়ে তাদের যুদ্ধের মাঠ ছেড়ে পালাতে হচ্ছে। আর অন্যদিকে এই প্রকৃত এবং বাস্তবতাটি তারা পশ্চিমা বন্ধুদের সাথে শেয়ার করতে পারছে না সম্পূর্ণ গোয়েন্দা তথ্যগুলো। কারণ পশ্চিমা বন্ধুরা যদি বুঝে যায় যে ইউক্রেন পরাজয়ের দিকে ধাবিত হচ্ছে, ইউক্রেনের আশঙ্কা পশ্চিমা বন্ধুরা হয়তো তাদের আর আগের মতো সমরাস্ত্র বলেন, অর্থনীতি বলেন বা কূটনীতি বলেন সেগুলো দিয়ে সাহায্য করবে না। অর্থাৎ এই মুহূর্তে মিস্টার জেলেনস্কি বড় ধরনের একটি চতুর্মুখী সমস্যায় রয়েছেন। যাই হোক, ব্যাপারটি আপনাদের সামনে খুলে বলা যাক। মিস্টার জেলেনস্কি পশ্চিমাদের দেখাতে চাইছেন যে তোমরা যদি আমাদের অর্থনৈতিক সাহায্যের সাথে কূটনৈতিক সাহায্য এবং বেশি পরিমাণে সামরিক সাহায্য পাঠাও, তাহলে আমরা রাশিয়ার বিরুদ্ধে জয় দিয়ে তোমাদের দেখাবো। তোমরা যেহেতু আমাদের সাহায্য করছো, তাই ভবিষ্যতে ন্যাটোর সাথেই হচ্ছে ইউক্রেনের ভাগ্য। সুতরাং এখানে রাশিয়ার পরাজয় অবশ্যম্ভাবী। এখানে ইউক্রেনের পরাজয় তারা ভাবছে না। এ কারণে তাদের যদি কোনো সম্ভাব্য পরাজয় থেকেও থাকে, সুতরাং মিস্টার জেলেনস্কি পশ্চিমাদের সাহায্য বন্ধ হওয়ার ভয়ে সেই ব্যাপারগুলো তাদের সাথে শেয়ার করছেন না। আমেরিকার তরফ থেকেও এখানে স্বীকার করা হয়েছে যে ইউক্রেনের মাঠ পর্যায়ের যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে তারা এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে। অর্থাৎ প্রকৃত গোয়েন্দা তথ্য ইউক্রেন পুরোপুরি তাদের সাথে শেয়ার করছে না। এ সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন যুদ্ধে প্রতিদিন দেশটির 60 থেকে 100 জন সৈন্য নিহত হচ্ছে। এটি দেশের জন্য কেমন ক্ষতি তার একটা তুলনা দেয়া যাক। 1968 সালে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে মারাত্মক ও প্রাণহানিকর ছিল। আর সে বছর দৈনিক গড়ে 55 জন মার্কিন সৈন্য নিহত হতো বা প্রাণ হারাতো। প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত। সেজন্য ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি হচ্ছে। এ ক্ষতি কমাতে ইউক্রেনের এখন শক্তিশালী অস্ত্র দরকার, যা রাশিয়ার অস্ত্রের সমতুল্য বা তার চেয়েও শক্তিশালী হবে। এতে করে ইউক্রেনের সমানে সমানে লড়াই করার সক্ষমতা তৈরি হবে। আর এটি তৈরি করার জন্য পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে যাচ্ছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। প্রকৃতপক্ষে একটি দেশকে সমরাস্ত্র সহযোগিতার মাধ্যমে রাশিয়ার মতো একটি শক্তির সমমানের করার স্বপ্ন এটি দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই না। হয়তো প্রতিরোধ যুদ্ধের কারণে এখানে কিছুটা সুবিধে পাচ্ছে কিয়েভ বা ইউক্রেন, তবে বর্তমান সময়ে এটি আর প্রতিরোধ যুদ্ধ বলা যাচ্ছে না। এখন ইউক্রেনও প্রতি আক্রমণে যাচ্ছে। সেক্ষেত্রে আক্রমণাত্মক অবস্থান নিয়ে আপনি যদি রাশিয়ার সাথে যুদ্ধ করতে যান, তাহলে শুধুমাত্র সাহায্যভিত্তিক সমরাস্ত্রের মাধ্যমে কিভাবে কতক্ষণ টিকে থাকতে পারবেন সেটিই হলো প্রশ্ন সাপেক্ষে। যতক্ষণ না পর্যন্ত ইউক্রেন পশ্চিমাদের কাছ থেকে প্রতিশ্রুত অস্ত্র না পাবে, ততক্ষণ তাদেরকে এরকম ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে বলে বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ, বিশেষ করে আমেরিকার অবসরপ্রাপ্ত কয়েকজন সামরিক জেনারেল এই ধরনের মন্তব্য করেছেন এবং এটি সত্য। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত ইউরোপ বা পশ্চিমা বিশ্ব তাদেরকে যথেষ্ট পরিমাণ সামরিক সহায়তা দেবে অথবা আমেরিকা তাদেরকে কৌশলগত সামরিক অস্ত্রের মাধ্যমে বলীয়ান না করবে, ততদিন পর্যন্ত ক্রমান্বয়ে ইউক্রেনের শক্তি ক্ষয় হতে থাকবে। বন্ধুরা, এই ঘর তাসের ঘরের মতো ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু লাগাতার পশ্চিমাদের সামরিক সহায়তা এবং রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে, তখনকার ইউক্রেনের মধ্যকার সামগ্রিক পরিবেশগত বা আবহাওয়াগত কারণে রাশিয়া বড় ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে যায়। এখানে রাশিয়ার জাজমেন্ট ভুল ছিল। তারা ভেবেছিল হয়তো বর্ষাকাল আর কয়েকদিন পরে আসবে, কিন্তু তারা ঢোকার পরেই ইউক্রেনে বর্ষাকাল শুরু হয়ে যায় আর তাদের ট্যাঙ্কগুলো ইউক্রেনের কাদায় আটকে যায়।
এবং ইউক্রেনে এই কাদার কারণে রাশিয়ার অধিকাংশ ভেহিকলগুলো আর সামনে এগোতে পারেনি। সেখানে বাধায় পড়ে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে খাদ্যদ্রব্য, জ্বালানি পরিবহনকারী গাড়ি, আর্টিলারি সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ আরও যুদ্ধের অনেক উপকরণ বা সরঞ্জাম। এ কারণে রাশিয়ান বাহিনী তাদের ইচ্ছা মতো মুভ করতে পারেনি ইউক্রেনের অভ্যন্তরে। আর সামগ্রিকভাবে এই সকল বিষয়গুলোই রাশিয়ার বিরুদ্ধে গিয়েছে। তখন রাশিয়ানরা যখন বিষয়টি বুঝতে পারল তখন তারা তাদের পরিকল্পনা পরিবর্তন করলো। তবে তার পূর্বে ভ্লাদিমির পুতিন যা করার তা করে দিয়েছেন। তার উদ্দেশ্য ছিল ইউক্রেনের প্রচলিত প্রতিরক্ষা কাঠামোকে ভেঙে ফেলা। ততদিন পর্যন্ত ইউক্রেনের প্রতিরক্ষা কাঠামো, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে তাদের কমান্ড ইউনিটগুলোকে তছনছ করে দিয়েছে রুশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিমান বাহিনী। বন্ধুরা, এর সাথে মর্টার বা আর্টিলারি শেলের আঘাত টোটালি ইউক্রেনকে একেবারে পর্যুদস্তু করে তখন তারা পিছিয়ে আসে। এরপরে দ্বিতীয় যে পরিকল্পনা গ্রহণ করে সেখানেই তারা সাকসেস বা অত্যন্ত সাফল্য পাচ্ছে। বন্ধুরা, ক্রমান্বয়ে পূর্ব থেকে দখল করতে করতে আস্তে আস্তে বিলি দিতে দিতে বাংলা ভাষায় যেটাকে বলা হয় তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ সামনের দিকে যে সকল বাধাগুলো আসছে তারা চুরমার করে পেছন দিকে দখল করছে। অর্থাৎ এখন পূর্ব ইউক্রেন থেকে তারা পশ্চিম ইউক্রেন দিকে দখল করবে। আস্তে আস্তে পেছন থেকে তারা তাদের লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে সমরাস্ত্রগুলো স্মুথলি সরবরাহের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হবে। আর এই পদ্ধতিতে এখন কি হচ্ছে, ইউক্রেনিয়ান বাহিনী প্রতিদিন তাদের 50 থেকে 100 সেনা হারাচ্ছে তাদের দেশের প্রেসিডেন্টের কথায়। বন্ধুরা, তাদের দেশের প্রেসিডেন্টের বক্তব্য বা কথায় যদি এই হতাহতের সংখ্যা 50 বা 100 হয়, প্রকৃতপক্ষে তার সংখ্যা প্রতিদিন কয়েক গুণ বেশি। আপনি সবচেয়ে কম সংখ্যাটি ধরে হিসাব করুন। প্রতিদিন যদি ইউক্রেন দনবাস অঞ্চলে প্রায় 50 জন সৈন্য হারায় তাহলে এক মাসে তাদের হারানো সৈন্য সংখ্যা হবে কমপক্ষে 1500। আর তাদের ভাষায় বলা হচ্ছে প্রতিদিন আহতর সংখ্যা হচ্ছে প্রায় 500। বন্ধুরা, তাহলে আহত হবে 15,000। আপনাদের প্রকৃত বাস্তবতাটি বলি, প্রতি মাসে যদি হতাহতের সংখ্যা 1500 বলে স্বীকার করা হয় সরকারিভাবে, তাহলে প্রকৃত বাস্তবতা বা প্রকৃত সত্য হলো এর সংখ্যা 5 থেকে 7,000-এর বেশি হবে শুধুমাত্র দনবাস অঞ্চলে। আর সমগ্র ইউক্রেনে যদি আপনি স্বীকার করেন বা সমগ্র ইউক্রেনে যদি আপনি হিসাব করেন তাহলে এই সংখ্যা 10,000-এর উপরে ছাড়িয়ে যাবে। বন্ধুরা, ইউক্রেন বলছে তারা কমপক্ষে 33 থেকে 35,000 রাশিয়ান সৈন্যকে হতাহত করেছে এই যুদ্ধে, কিন্তু এর প্রকৃত কোনো তথ্য বা পরিসংখ্যান এখনো পর্যন্ত জানা যায়নি। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, নিজেদের সৈনিকদের মনোবল ধরে রাখার জন্য জেলেনস্কি সরকার এখানে প্রতারণার আশ্রয় নিচ্ছে। এটি অত্যন্ত লজ্জাজনক। একটি সৈনিক তার দেশ বাঁচাবে, সেখানে প্রতারিত করে তাদেরকে উদ্বুদ্ধ করার কোনো মানেই হয় না। বন্ধুরা, রাশিয়া একটি প্রমাণ হাজির করেছে, আর সেখানে দেখা যাচ্ছে যে ইউক্রেনীয় বাহিনী বা ইউক্রেনীয় বাহিনীর একটি অংশ তারা শুটিং করছে যেখানে অর্থায়ন করছে ব্রিটেন। বন্ধুরা, রাশিয়ার তরফ থেকে অভিযোগ করা হয়েছে ব্রিটেনের অর্থায়নে এমন ধরনের সিনেমার বা এমন ধরনের ক্লিপসের শুটিং হচ্ছে যেখানে দেখা যাচ্ছে রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করছে ইউক্রেনিয়ান বাহিনী এবং সেখানে রাশিয়ান সৈন্যরা পিছু হটতে বাধ্য হচ্ছে। শুটিং চলাকালীন সময়ের একটি গোপন ভিডিও রাশিয়া ফাঁস করার পরে বিষয়টি সামনে আসে। সুতরাং নিজের সৈন্যদের মনোবল বৃদ্ধির জন্য এই ধরনের হেন কাজ করা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়। পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া কয়েক হাজার সেনা হারিয়েছে, এদিকে ইউক্রেনের সেনা হারানোর সংখ্যা কত তা তারা জানেন না। তবে সেই সংখ্যা তাদের প্রকৃত প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রায় 4,30,00,000 মানুষের দেশ ইউক্রেন। এর মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা দিয়েছে তা হলো বেশি সংখ্যক সৈন্য হারানোর ফলে এবং তার চেয়ে অধিক পরিমাণে আহত হওয়ার ফলে প্রশিক্ষিত পেশাদার সৈন্যের অভাবের মধ্যে পড়েছে ইউক্রেন। এই সকল জায়গা পূরণ করার জন্য নতুন নতুন রিক্রুটের প্রয়োজন, কিন্তু সমস্যা হচ্ছে রিক্রুট করা, প্রশিক্ষণ দেওয়া এবং পরে তাদেরকে রণাঙ্গনে পাঠানো, বলেন ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ পরামর্শক ও অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কর্নেল মার্ক কানসিয়ান। যদি এ যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় তাহলে সৈন্যদের শূন্যস্থান পূরণ করার জন্য একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে ইউক্রেনের, যেটি অত্যন্ত কঠিন, বলেন কানসিয়ান। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন তার সিক্রেট গোয়েন্দা তথ্যগুলো আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সাথে এই মুহূর্তে 100% শেয়ার করছে না। তাহলে ইউক্রেনিয়ানরা কি আমেরিকাকে বিশ্বাস করে না যে তাদের মাধ্যমে অথবা ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে এই সকল সিক্রেট তথ্যগুলো রাশিয়ার কাছে চলে যেতে পারে? ইউক্রেন তো আমেরিকার বিশ্বস্ত বন্ধু, তাহলে কেন ইউক্রেন আমেরিকাকে বিশ্বাস করবে না? বন্ধুরা, এই ব্যাপারগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও নির্মাণ করব। এই ব্যাপারগুলোর উত্তর যদি আপনারা স্পষ্টভাবে জানতে চান, অবশ্যই আমার সেই ভিডিওটি দেখতে চান, আমাদের মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি দেশে বিদেশে অবস্থানরত ভাই এবং বোনেরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই ধরনের দারুণ দারুণ প্রশ্নের উত্তর সহ আপনারা বিশ্লেষণমূলক ভিডিও পাবেন। প্রকৃতপক্ষে ইউক্রেনিয়ান বাহিনীর যুদ্ধের শুরু থেকেই ফিল্ডে যে সাফল্য প্রদর্শন করেছে বা ফিল্ডে যে সাফল্য পেয়েছে তার অধিকাংশের
ধ্বংসের কৃতিত্বের দাবিদার অবশ্যই পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা, কারণ এখানে গোয়েন্দা তথ্য বড় ধরনের একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে। বন্ধুরা, এখানে কৃত্রিম স্যাটেলাইট বা আমেরিকার নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে তারা রাশিয়ান বাহিনীর অবস্থান জানিয়ে দিয়েছে। আমেরিকার এই সকল সামরিক স্যাটেলাইটগুলো অথবা ইউরোপীয় ইউনিয়নের সামরিক স্যাটেলাইটগুলো এক্ষেত্রে ইউক্রেনের হয়ে কাজ করেছে। তারা রাশিয়ান জেনারেলদের অবস্থান থেকে শুরু করে রাশিয়ান বাহিনী বা রুশ বাহিনীর গতিবিধি এবং তাদের ট্যাঙ্কের গতিবিধি থেকে শুরু করে তাদের অন্যান্য ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিমান বাহিনীর গতিবিধি পূর্বেই জানিয়ে দিয়েছে ইউক্রেনিয়ান বাহিনীর নিকটে। আর ঠিক এই কারণে তারা বেছে বেছে কমপক্ষে 10 থেকে 12 জন রুশ জেনারেলকে হত্যা করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, তাছাড়া ইউক্রেনিয়ান ট্যাঙ্ক বাহিনী বা ইউক্রেনিয়ান ট্যাঙ্কগুলো যে মারাত্মক আঘাতের মুখোমুখি হয়েছে তার অন্যতম দাবিদার হলো এই সকল গোয়েন্দা তথ্য, আমেরিকার জ্যাভেলিন অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল। যাই হোক, পশ্চিমাদের অবদান অবশ্যই ইউক্রেনিয়ান বাহিনী বা ইউক্রেনিয়ান জনগণ ভুলবে না, কিন্তু এই অবদান রাখতে গিয়ে তারা ইউক্রেনের যে ক্ষতিটি করছে তা হচ্ছে তারা রুশ বাহিনীকে ঠেকিয়ে রাখতে পারছে না। রুশ বাহিনীকে ক্ষতি করতে পারছে, কিন্তু রুশ বাহিনী সেই ক্ষতিকে উতরেই তারা এমন ধরনের আঘাত আনছে, তাদের আঘাতটি হচ্ছে ইউক্রেনিয়ান বাহিনীর পাল্টা আঘাতের চেয়ে আরও বেশি পরিমাণে। এই মুহূর্তে তাদের ট্যাকটিসটিও বদলে গিয়েছে। এই বদলে দেওয়া ট্যাকটিক্সের সাথে এখন তারা সামঞ্জস্য রেখে লড়তে পারছে না। আর এখন পশ্চিমা থেকে অস্ত্র আসার গতিটিও ধীর হয়ে গেছে। আর এটি নিয়ে এই জেলেনস্কির যত ক্ষোভ। বন্ধুরা, বর্তমানে পুতিন সরকার যেভাবে আগাচ্ছে, ক্রমান্বয়ে আপনি শীত মৌসুম আসতে আসতে তারা যদি আবার কিয়েভের অভ্যন্তরে ঢুকে হামলে পড়ে অবাক হওয়ার কিছু থাকবে না। তখন মিস্টার ভ্লাদিমির জেলেনস্কিকে আবার হয়তো এখান থেকে উৎখাত হতে পারে, কারণ মিস্টার ভ্লাদিমির পুতিন বলে দিয়েছেন যদি দূরপাল্লার কোনো মিসাইল আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন থেকে ইউক্রেনের দিকে আসে তাহলে আমাদের মিসাইলগুলো কিয়েভের সরকারি ভবনের উপর যেয়ে পড়বে। সুতরাং তাদের টার্গেটের কথা যদি মনে রাখেন আর পুতিনের চারিত্রিক বৈশিষ্ট্য যদি আপনারা বুঝে থাকেন তাহলে বুঝবেন পুতিন যেটি হুমকি দেয় সেটি মাস্ট বি করে, আর যেটি হুমকি দেয় না সেটি সে ডেফিনেটলি করে। সুতরাং তাকে যদি আপনি মিসগাইডেড করেন বা পশ্চিমারা তাকে যদি প্ররোচিত করে বা প্রভোক্ট করে অথবা তাকে বুঝতে ভুল করে, তার সম্পূর্ণ দায়িত্ব পশ্চিমাদের বহন করতে হবে। এর কিছুই আমরা বহন করব না। বন্ধুরা, কথা দিচ্ছি আপনাদের কাছে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এগুলোর দায় কিন্তু আমি বহন করতে সক্ষম নই বা আমি বহন করবও না, আপনারাও বহন করবেন না। সব কিছু বহন করবে মিস্টার জেলেনস্কি এবং মিস্টার জো বাইডেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।